হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গল্পের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করি দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় বাড়ির কৃষ্ণপক্ষের শেষ পর্ব। দিন দুই পরে কালাচাঁদের কাছ থেকে দুটি সংবাদ পাওয়া গেল। এই দুটি সংবাদের মধ্যে কোনোটাই তেমন চমকপ্রদ কিছু না। প্রথম সংবাদ, সেই ঘর পোড়া গরুর পালাকার এবং প্রযোজক দুদিন হলো বাড়িতে আসছেন না। দ্বিতীয় সংবাদটি হলো, জ্যোতিষী দ্বিতীয় দফায় ভবিষ্যৎবাণী করে বলেছেন এই কৃষ্ণপক্ষেই বড় বাড়ির ভিতরে প্রবল গণ্ডগোল হবে। রক্তপাত এমনকি মৃত্যু পর্যন্ত হওয়াও বিচিত্র নয়। জ্যোতিষীর এই ভবিষ্যৎবাণী শুনে আদিনাথবাবু সেই জ্যোতিষীকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন, এইভাবে যদি বাড়ির ভাড়াটাদের মনে ভয় ঢুকিয়ে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়, তবে এই বাড়ির মধ্যেই একটি জলজ্যান্ত জ্যোতিষী নির্ঘাত খুন হবেন। তার ভাইপো ভাইজিরা এই কাজে সিদ্ধহস্ত। ঘরপোড়া গরুর পালাকার পালা করতে অন্যত্র কোথাও যেতেই পারেন, অতএব সেটা তেমন বড় খবর কিছু নয়। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী গোড়ায় শুনে কৃষ্ণপদ যতটা ভয় পেয়েছিল, এখন আর ততটা ভয় হয় না। তবে আদিনাথবাবু যে বলেছিলেন তার পরলোকগত দুই ভাইপো আর এক বোন মাঝরাতে কোরাসে গান গায়, সেই গান কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণপদ শুনতে পায়নি। পেলেও তার বোঝার সাধ্য ছিল না কোনটা বেহাগ, কোনটা পিলু বা আর খ্যামটা। কৃষ্ণপদও একবার ভাবল, কালাচাঁদের এই কথাগুলো রিঙ্কুকে জানানো দরকার। যদিও সে জানে না রিঙ্কুর কথাই তার কেন বারে বারে মনে হচ্ছে। অফিস থেকে ফিরে সন্ধ্যের পর কৃষ্ণপদ রিঙ্কুর ঘরে গেল। এখন আর এই বাড়িটাকে প্রথম দিনের মতো গোলকধাঁধা মনে হয় না। বাড়ির সম্পর্কে ভয়টা আগের চাইতে কমে এসেছে। দরজায় গিয়ে পরপর তিনটে টোকা দেওয়ার পর রিঙ্কু দরজাটা খুলে দিয়ে বলল, ভিতরে আসুন, মনে মনে আপনার কথাই ভাবছিলাম। আমার হয়ে আপনাকে একটা উপকার করে দিতে হবে। কৃষ্ণপদ অবাক হলো। সে নিজে এত সাধারণ যে কারো উপকারে লাগতে পারে সে কথা সে ভাবেই না। সে বলল, কি উপকার? রিঙ্কু চেয়ারে বসতে বসতে বলল, আদিনাথবাবুর ছোট ভাইয়ের ঘরে একজন জ্যোতিষী ভাড়াটে থাকেন। উনি খুব বিখ্যাত জ্যোতিষী। ঘরটা আমি দূর থেকে দেখিয়ে দেব কিংবা কালাচাঁদকে বলে দেব, সেই আপনাকে নিয়ে যাবে। কৃষ্ণপদ কিছুই বুঝতে না পেরে বলল, ওই জ্যোতিষীর কাছে গিয়ে আমি কি করব? রিঙ্কু অনুরোধের গলায় বলল, কিছুই করতে হবে না। যাওয়ার আগে শুভকে সঙ্গে নিয়ে যাবেন। বলবেন শুভর একটা কোষ্ঠী করে দিতে হবে। আপনি কথা বলবেন। শুভকে কোনো প্রশ্ন করলে সে জবাব শুভই দেবে। ওকে আমার সব বোঝানো আছে। মোট কথা, ওকে দিয়ে শুভর একটা কোষ্ঠী আপনাকে করিয়ে আনতে হবে। খরচ যা লাগবে তা আমি দেব। কৃষ্ণপদ শুকনো গলায় বলল, কোনো অনিষ্ট হবে না তো? রিঙ্কু সাহস দেওয়ার ভঙ্গি করে বলল, ভয় নেই, আমি তো আছি। ভরসা এবং বিশ্বাস দুটোই আমার ওপর করতে পারেন। কৃষ্ণপদ রিঙ্কুর ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ভাবল, কোন জিনিসটা রিঙ্কুর দরকার, ওই জ্যোতিষীর কোষ্ঠী নাকি শুভর ভবিষ্যৎ সম্পর্কে জানা? এসব ব্যাপারের সঙ্গে শুভকে জড়াচ্ছে কেন? ওকে আমার সব বোঝানো আছে। রিঙ্কুর এই কথাটা থেকে বোঝা যাচ্ছে শুভর সঙ্গে রিঙ্কুর বেশ যোগাযোগ আছে এবং দুজনের মধ্যে অনেক বিষয়ে আলোচনাও হয়। কৃষ্ণপদ ঘরে এসে শুভর দিকে তাকালো। শুভ খাটের ওপর বসে পড়ছে। নতুন জায়গায় এসে এখনো স্কুলে ভর্তি হয়নি। এর জন্য আবার একদিন অফিস কামাই হয়ে যাবে। প্রথমে ইচ্ছে হয়েছিল কথাটা শুভকে বলে, কিন্তু কৃষ্ণপদ নিজে থেকে কিছু বলল না। একটু পরে শুভ খাট থেকে নেমে এসে বলল, তুমি কোথায় গিয়েছিলে বাবা? কৃষ্ণপদ ইচ্ছে করেই আবেগহীন গলায় বলল, রিঙ্কুদের ওখানে।
শুভ বাবার কাছে একটু এগিয়ে এসে ফিস ফিস করে বলল, জ্যোতিষীর ব্যাপারে কথা হয়েছে। কৃষ্ণপদ চট করে উত্তর দিল না। ছেলের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, আসল ব্যাপারটা কি? শুভ উত্তর দিল, তা আমি জানি না। রিঙ্কুদি খালি বলেছে এখন আমি জলে চার ফেলেছি, মাছ ভিড়লে জাল ফেলবো। এরকম হেয়ালি থেকে কিছু বোঝা যায় না। কৃষ্ণপদ কিছু আন্দাজও করতে পারল না, কিন্তু তার মধ্যে একটা কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। গোড়ায় মনের মধ্যে যে দ্বিধা ছিল, এবার তা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। শুভর উৎসাহ তাকে সাহস যোগাচ্ছে। কৃষ্ণপদ বলল, আগামীকাল অফিস থেকে এসেই যাব, তুই তৈরি থাকিস। কৃষ্ণপদ অফিস থেকে পরদিন একটু তাড়াতাড়ি ফিরে এলো। অন্যদিন বাড়ি ফিরতে ফিরতে রাত 7টা থেকে 7:30 হয়ে যায়। আজ যখন 6টার মধ্যে ফিরে এলো, গ্রীষ্মের আকাশে তখনও রোদ আছে। দক্ষিণ দিক থেকে চমৎকার বাতাস আসছে। ঘরে ঢুকে শুভকে দেখেই বুঝল শুভ একদম তৈরি এবং যাওয়ার প্রতীক্ষায় তার জন্যই অপেক্ষা করছে। রেনু স্বামীকে দেখে জিজ্ঞেস করল, শুভকে নিয়ে তুমি কোথায় যাবে? শুভ খালি বলছে বাবা এক জায়গায় নিয়ে যাবে, তা সেই জায়গাটা কোথায়? কৃষ্ণপদ উত্তর দিল, বেশি দূরে নয়, এই বাড়ির মধ্যেই। রেনু বলল, ও মা, এই বাড়ির মধ্যে? তা আমাকে বলতে বাধা কোথায়? কৃষ্ণপদ বলল, বলার তো সময় যায়নি। টেবিলের ওপর থেকে চিরুনিটা তুলে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলল, এই বাড়িতেই একজন বিখ্যাত জ্যোতিষী থাকেন, উনি নাকি দারুণ কোষ্ঠী করেন। তাই শুভকে নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে শুভর একটা কোষ্ঠী করাবো। রেনুর চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, ওই সেই জ্যোতিষী যিনি বলেছিলেন এই কৃষ্ণপক্ষে এই বাড়িতে। যখন বিড়ালের বাচ্চা হলে চৌধুরী বাড়িরা গ্রামের লোকেদের ডেকে ডেকে খাওয়াতেন। এখন আর সেই অর্থও নেই, দিলদার মেজাজও নেই, ইচ্ছেও নেই। 26টা বিড়ালের মধ্যে 8খানা হচ্ছে এরকম কালো, যেন পিস দিয়ে গায়ে ব্রাশ করেছে। আসলে এরা হচ্ছে উগান্ডার বিড়াল, ওখান থেকেই এসেছিল, বড় কর্তা এনেছিলেন। এরা তাদেরই বংশধর। গতকাল থেকে একটা কালো বিড়াল পাওয়া যাচ্ছিল না, অবশেষে খুঁজে পেতে আমি ওকে গুদাম ঘর থেকে বের করলাম। বিড়ালের গায়ের রংটা ঘন কালো, কিন্তু চোখ দুটো লাল, আর তাতেই বিড়ালটাকে খুব হিংস্র দেখাচ্ছে। শুভ বিড়ালটার দিকে দেখতে দেখতে বলল, এরা কামড়ায়? কালাচাঁদ উত্তর দিল, কামড়ায় না আবার? 8খানা কালো বিড়ালই তো হচ্ছে এই বাড়ির কমান্ডো ফোর্স। একবার এক ডাকাতের উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে তার কণ্ঠনালীতে এমনভাবে কামড়ে দিয়েছিল যে মোষপোতার গব্বর সিং ওই এক বিড়ালের কাছেই শেষ হয়ে গেল। বন্দুক খোলবার অবকাশই পেল না। তুলনায় সাদাগুলো কম হিংস্র, ওরা কেবল চোখে অ্যাটাক করে। কৃষ্ণপদ কালাচাঁদকে থামিয়ে দিয়ে বলে, এইসব হিংস্র কাহিনী শুনে কোনো লাভ নেই, আপনি আমাদের জ্যোতিষীর কাছে নিয়ে চলুন। শুভ বলল, তার আগে উগান্ডার বিড়ালটাকে আপনি বরং কোথাও রেখে আসুন,
আমার খুব ভয় করছে। কালাচাঁদ বলল, সেই ভালো, ওই জ্যোতিষীকে দেখলে এ আবার খেপে ওঠে। কৃষ্ণপদ বলল, কাকে কাকে দেখলে বেশি খ্যাপে? কালাচাঁদ উত্তর দিল, অনলি 2%। ওয়ান ওই জ্যোতিষী, সেকেন্ড হচ্ছে ঘর পোড়া গরুর তবলিয়া। ভদ্রলোক তবলা কেমন বাজান তা জানি না, কিন্তু ওর ঘরে অনেক জোড়া তবলা, এক জোড়া নাকি 2 জোড়া সিন্দুকে তোলা। তবলা সিন্দুকে রাখে এ তো বাপের জন্মে শুনিনি। উনি বলেন ওই তবলা দিয়ে আহেরি টোলার কোনো এক ওস্তাদের কাছে নাকি নাড়া বেঁধেছিলেন, তাই গুরুর নির্দেশে ওগুলো সিন্দুকে পুড়ে রেখেছেন। কালাচাঁদ বিড়াল রাখতে গেল। যাওয়ার সময় কৃষ্ণপদ বলল, বেশি দেরি করবেন না। কালাচাঁদ হাত নেড়ে চলে গেল। নিজের ঘর থেকে বেরিয়ে রিঙ্কু আসছিল। শুভই প্রথমে দেখতে পেয়ে ডাকল। রিঙ্কু কাছে এসে কৃষ্ণপদকে বলল, কালাচাঁদ আসেনি? কৃষ্ণপদ বলল, এসেছিল, বিড়াল রাখতে গেল। রিঙ্কু বলল, একটু পরে যাওয়াই ভালো, কালাচাঁদ ঠিক সময়ে আপনাদের নিয়ে যাবে। এখন উনি হোমযজ্ঞ করেন, তারপর ওর ওপর ঈশ্বর ভর করেন। তখন উনি অনেক ভবিষ্যৎবাণী করেন এবং কুষ্টি করার দায়িত্ব নেন। আমি ঘরে যাচ্ছি, এই পাথরের খণ্ডটা আপনাকে দিলাম। হোমযজ্ঞের পর বলবেন আপনি এই পাথরটা একবার হাত দিয়ে স্পর্শ করে দিন। আপনার স্পর্শে পূর্ণ এই পাথর আমি পুজোর আসনে রাখব। বর্গক্ষেত্রের মতো দেখতে একটা সাদা পাথরের খণ্ড কৃষ্ণপদর হাতে দিয়ে রিঙ্কু নিজের ঘরের দিকে চলে গেল। রিঙ্কুর ব্যাপার স্যাপার কিছুই বোঝা যাচ্ছিল না। রিঙ্কু কি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করতে যাচ্ছে? ওর সেই বিশেষ উদ্দেশ্যটা কি কালাচাঁদ জানে? কৃষ্ণপদ একবার ভাবল, কৌতূহলের বশে সে নিজেও কি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছে? এই বাড়িতে কে কেমন, কার মনে কোন মতলব ঘুরছে, সে বিষয়ে সে কিছুই জানে না। তার কোনো সমস্যা হলে সে বাড়িওয়ালা আদিনাথ বাবুকে বলবে, কিন্তু সে নিজেই যদি কোনো সমস্যা তৈরি করে বসে তবে আর কার কাছে বলবে? কৃষ্ণপদ একবার শুভর দিকে তাকালো। মনে মনে ভাবল, তার বোধহয় ফিরে যাওয়াই উচিত। হালকা গোলাপি কাগজের একটা প্যাকেটে করে যে সাদা পাথরটা রিঙ্কু তাকে দিয়েছে, তার উদ্দেশ্যটা কি? সব মিলিয়ে বিষয়টা কৃষ্ণপদর কাছে জটিল লাগছিল। সে যখন ফিরে যাওয়ার সিদ্ধান্তটাই পাকা করে ফেলতে যাচ্ছে, তখনই কালাচাঁদ এসে তাড়া দিয়ে বলল, চলুন, বাবাজির হোমযজ্ঞ এইমাত্র শেষ হয়েছে, এখন সব ভবিষ্যৎবাণী দেওয়ার সময়, আসুন। কৃষ্ণপদ সম্মতির কোনো তোয়াক্কা না করে কালাচাঁদ শুভর হাত ধরে এগিয়ে চলল। কৃষ্ণপদকে বাধ্য হয়ে তার পিছন পিছন যেতে হলো। জ্যোতিষীর ঘরটা তখনও ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। ঘরের মধ্যে লাল, সবুজ, হলদে নানা রকমের বাল্বের আলো জ্বলছে, যেন কুয়াশার রাতে বা ধোঁয়াশার সন্ধে রাস্তার ট্রাফিক সিগন্যাল। কালাচাঁদ ঘরে ঢুকে, বাবা আমরা এসেছি বলে ঘরের একপাশে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। শুভর একটা হাত কালাচাঁদের হাতে ধরা। কালাচাঁদের দেখা দেখি কৃষ্ণপদ দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। দেওয়ালটা ঠান্ডা, কেমন যেন স্যাঁতস্যাঁতে বোধ হলো। হোমযজ্ঞের আগুনেও এদিকের দেওয়ালটা গরম হয়নি। হঠাৎ ঘরের মধ্যে একটা বড় বাতি জ্বলে উঠেই নিভে গেল। এ যেন শখের নাটকের আলোক সম্পাতের মতো ব্যাপার। ওই আলোতে ক্ষণিকের জন্য জ্যোতিষীকে দেখা গেল, কিন্তু যতটুকু দেখা গেল তাতে জ্যোতিষীর মুখ মনে থাকার কথা নয়। জ্যোতিষী বললেন, হাত বাড়িয়ে দে। কালাচাঁদের মতো কৃষ্ণপদ আর শুভও হাত বাড়িয়ে দিল। জ্যোতিষী ওদের হাতে কিছু একটা দিয়ে বললেন, এটা শোধন করা হরিতকি, অমৃত ফল, ঠাকুরের আসনে রেখে নিত্য সেবা করবি। কালাচাঁদ কৃষ্ণপদর পিঠে একটা খোঁচা দিয়ে অত্যন্ত মৃদু গলায় বলল, সাদা পাথরটা দিন, ওর হাতে স্পর্শ নিয়ে রাখুন। কৃষ্ণপদর একটু ভয় ভয় করছিল, তবুও
সে গোলাপি রঙের কাগজের মোড়ক থেকে সাদা পাথরের খণ্ডটা বের করে জ্যোতিষীর দিকে এগিয়ে দিয়ে বলল, বাবা, এটা একটু স্পর্শ করে দিন, নিত্য পুজো করব। জ্যোতিষী হাত বাড়িয়ে পাথরের খণ্ডটা নিলেন। আবছা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরে পাথরের খণ্ডটা নিজেই একটা কাগজে মুড়ে কৃষ্ণপদকে দিয়ে বললেন, যা, নিয়ে যা। কৃষ্ণপদ এবার কোষ্ঠীর কথাটা বলল। জ্যোতিষী গম্ভীর গলায় বললেন, আগামী এক পক্ষকালের মধ্যে আমি কারো কোষ্ঠী রচনা করব না, কারো সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণীও করব না। তোরা এখন যেতে পারিস। আধো অন্ধকারেই কৃষ্ণপদ কালাচাঁদের দিকে তাকালো, কিন্তু কালাচাঁদের মুখটাও স্পষ্ট নয়। কোনো ইশারা করলে বুঝতে পারবে না। তাই কৃষ্ণপদ হাত বাড়িয়ে কালাচাঁদের পিঠে খোঁচা দিল। কালাচাঁদ বলল, বাবা, এই নাবালক ছেলেটির ওপর একটু দয়া হয় না? আপনি দয়ার অবতার, আপনি ফেরালে আর কোথায় যাব? আবার ক্ষণিকের জন্য বড় লাইট জ্বলে উঠেই নিভে গেল। এবার আদেশ হলো, ওকে নিয়ে পাশের ঘরে আয়। ওরা তিনজনে ঘরের বাইরে এসে পাশের ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়ালো। খানিক পর পাশের ঘরের দরজা খুলে গেল। এই ঘর আগের ঘরের মতো অন্ধকার আর ধোঁয়া ভর্তি নয়। এখানকার আলোটাও উজ্জ্বল। আগের ঘরটায় ধোঁয়ার জন্য চোখ জ্বালা করছিল। এই ঘরে সেই অস্বস্তি নেই। ঘরে ঢোকার একটু পরে জ্যোতিষী বাবাজি এলেন। এক মুখ কাঁচা পাকা দাড়িতে গোটা মুখটাই প্রায় ঢাকা। এসেই শুভর দিকে তাকালেন। স্থির দৃষ্টিতে শুভর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন, তোদের ঘোরতর বিপদ, তোরা মোষপোতা ছেড়ে পালা, কোষ্ঠী করতে হবে না। আমি তোর হাত দেখে এই কাগজে যা যা লিখে দিচ্ছি তা যেন অবশ্যই পালন করা হয়। কৃষ্ণপদ জানে না জ্যোতিষী ঠিক বলছেন না বেঠিক বলছেন। তবুও নিজের নাবালক ছেলেকে এই সব কথা বললে সব বাবাই মনে মনে ঘাবড়ে যাবে। কৃষ্ণপদ ঘাবড়ে গেল। কালাচাঁদ শুভকে এগিয়ে দিয়ে জ্যোতিষীর পায়ের কাছে বসল। জ্যোতিষী শুভর হাত দেখে একটা সাদা কাগজে ফসফস করে কি সব যেন লিখে দিলেন। কৃষ্ণপদ লক্ষ্য করল জ্যোতিষী বা হাতে লিখলেন। সব কাজই বা হাতে করছেন, যাকে চলতি ভাষায় বাঁওয়া বলে। এই জ্যোতিষীও তাই। কাগজটা কৃষ্ণপদর হাতে দেওয়ার সময় কৃষ্ণপদ লক্ষ্য করল জ্যোতিষীর বা হাতে 6টা আঙুল, কোড়ে আঙুলের পাশে আরও একটা ছোট আঙুল। জ্যোতিষীর লেখা কাগজটা নিয়ে ওরা তিনজনে বেরিয়ে এলো। বাইরে তখন কৃষ্ণপক্ষের অন্ধকার। অন্ধকার আকাশে কয়েকটা তারা ফুটে আছে। কৃষ্ণপদ কালাচাঁদকে জিজ্ঞেস করল, কৃষ্ণপক্ষ শেষ হতে আর কদিন বাকি? কালাচাঁদ বলল, আরও 10 দিন। কৃষ্ণপদ বলল, এই 10 দিনে আরো অনেক কিছু ঘটে যেতে পারে, তাই না? কালাচাঁদ উত্তর দিল, অবশ্যই পারে। শুভ কালাচাঁদের কাছে জানতে চাইল, কি ঘটতে পারে? কালাচাঁদ বলল, সেটা না ঘটার আগে বলা যাবে না, তবে খুনটুন হতে পারে। নিজেদের ঘরের সামনে এসে শুভ বলল, একবার রিঙ্কুদির ঘরে যেতে হবে, ওকে বলতে হবে না কি কি হলো। কালাচাঁদা, আমি কিন্তু জ্যোতিষী বাবার ঘরের খাটের নিচে একজোড়া তবলা দেখেছি। কালাচাঁদ বলল, তাই নাকি? উনিও তবলাবাদক? গোটা বাড়ি জুড়েই তবলা তরঙ্গ চলছে। কালাচাঁদ ওদের দুজনকে নিয়ে রিঙ্কুর ঘরে এলো। দরজা খুলে দিতেই দেখা গেল রিঙ্কুর ঘরে একজন লোক বসে রিঙ্কুর মার নাড়ি দেখছে। কৃষ্ণপদ বলল, আপনার মা কি অসুস্থ? রিঙ্কু জবাব দিল, মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে, তাই ডাক্তারবাবুকে ডেকে একবার পরীক্ষা করিয়ে নিচ্ছি। আপনাদের কাজ হয়েছে তো? কৃষ্ণপদ কিছু বলতে যাচ্ছিল। রিঙ্কু তাকে ইশারায় থামিয়ে দিয়ে বলল, আপনারা ঘরে যান, আমি কালাচাঁদের কাছ থেকে সব শুনে নেব, পরে আপনাদের সঙ্গে কথা বলবো। ওই পাথরের টুকরো, যদিও ওটা পাথরের মতো দেখতে হলেও আসলে কাজ, বাট খুব দামি কাজ, বেলজিয়ামের, ওটা দিয়ে যান। কৃষ্ণপদ ওটা দিল। দেওয়ার আগে
এই বিচিত্র কাজটাকে দেখল, যেটা দেখতে শ্বেত পাথরের মতো। শুভ বলল, আমাদের একটা করে হরিতকি দিয়েছেন, আর আমার হাত দেখে একটা কাগজে কী সব লিখে দিয়েছেন। রিঙ্কু তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, দেখি সেই কাগজটা। কৃষ্ণপদ পকেট থেকে কাগজটা বের করতে করতে বলল, ওই জ্যোতিষে কিন্তু বাবা, মানে বাঁ হাতে লেখেন, বাঁ হাতে সব কাজ করেন, আর বাঁ হাতে 6টা আঙুল, 20 আঙুলের পাশে আরও একটা ছোট আঙুল। কৃষ্ণপদ যখন কথাগুলো বলছিল তখন রিঙ্কুর মুখ ক্রমেই খুশিতে চকচক করে উঠছিল। ডাক্তারও মনোযোগ দিয়ে কৃষ্ণপদর কথা শুনছিলেন। কৃষ্ণপদ থামতেই ডাক্তারবাবু রিঙ্কুর দিকে তাকালেন। রিঙ্কু জিজ্ঞেস করল, কেমন দেখলেন? ডাক্তারবাবু বললেন, আপনার অনুমানই ঠিক, যে ওষুধ যেমনভাবে চলছিল তাই চলবে। কৃষ্ণপদ আর শুভ বেরিয়ে এলো। কালাচাঁদকে রিঙ্কু একটু থেকে যেতে বলল, যদি নতুন কোনো ওষুধ কিনে আনতে হয় তাহলে ওই রাতে কালাচাঁদকে দরকার হবে। কৃষ্ণপদ নিজের ঘরে এসে জামা খুলতে খুলতে ভাবল, রিঙ্কু মেয়েটাই বা কেমন? জ্যোতিষীকে নিয়ে ওরই বা এত মাথা ব্যথা কেন? জ্যোতিষী সম্পর্কে রিঙ্কু কি অন্যরকম কিছু ভাবে? কিন্তু সেই অন্যরকম ভাবনাটা কেমন? পৃথিবীর বহু মানুষই তো বাঁ হাতে লেখে এবং বাঁ হাতে সব কাজ করে। জ্যোতিষীও হয়তো সেই লক্ষ লক্ষ বাবাদের একজন। তাতে রিঙ্কুর এত খুশি হওয়ার কারণ কি? তাদের অফিসের একজন ছেলের তো ডান পায়ে 6টা আঙুল। সবাই ঠাট্টা করে বলে, দত্তদা আর একটু বেশি পুনি করলে একটা জায়গায় 2টো মাথা হতো। দত্তদাও রসিক মানুষ, সে হেসে বলে, 2টো মাথা দিয়ে কাজ করলে কি অফিস আমাকে 2জনের মাইনে দিত? জামা খুলে কৃষ্ণপদ পাখার তলায় বসল। সে জানে রান্নাঘরের কাজ মিটলেই রেনু এসে জানতে চাইবে শুভকে দেখে জ্যোতিষী কি বলেছেন। যা বলেছেন তা শুনে রেনুর ভয় বাড়বে বই কমবে না। আসলে শুভকে দিয়ে রিঙ্কু তার কোনো একটা উদ্দেশ্য সিদ্ধ করতে চাইছে। 24 বছরের একটা মেয়ে এতদিনে বিয়ে থা করে সংসার করার কথা, তা না করে রিভলভার নিয়ে ঘুরছে। ওটা রিভলভার না পিস্তল সেটা অবশ্য কৃষ্ণপদ জানে না। শুভ এসে বাবার কাছে দাঁড়ালো, বলল, হরিতকিটা কি করব? কৃষ্ণপদ বলল, ওটা টেবিলে রেখে দে, নইলে জানলা দিয়ে ফেলে দে। কিসের থেকে কি হয় সেটা তো জানি না। শুভ বলল, আজ থাক, কাল রিঙ্কুদিকে দিয়ে আসবো, ও তো ঘরের মধ্যে কত কিছু করে। কৃষ্ণপদ এবার নিজের জামার পকেট থেকে হরিতকিটা নিয়ে দেখল। শুভরটাও দেখল। দূর থেকে দেখলে হরিতকির মতোই মনে হয় বটে, কিন্তু হাতে নিয়ে একটু টেপাটিপি করে কৃষ্ণপদ বুঝল এটা আর যাই হোক হরিতকি নয়। এটা কাল সকালেই রিঙ্কুর কাছে দিয়ে দেওয়া ভালো। কিন্তু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না। কালাচাঁদ এসে কৃষ্ণপদ আর শুভকে ডেকে নিয়ে গেল। ঘরের মধ্যে সেই ডাক্তার তখনও বসে। ওদের দেখে রিঙ্কু বলল, আপনাদের হরিতকি 2টো দেখি। ওরা দুজনেই ওদের হরিতকি রিঙ্কুর হাতে দিল। রিঙ্কু দেখে নিয়ে ডাক্তারবাবুর হাতে দিয়ে বলল, ডাক্তারবাবু দেখুন আমার অনুমান ঠিক কিনা। ডাক্তারবাবু হরিতকি 2টি দেখতে দেখতে বললেন, আপনার কথাই ঠিক, এগুলো হাতে বানানো হয়। পুরনো দিনে, এমনকি এখনও কোনো গুপ্তহানায় এগুলো ব্যবহার করা হয়। এর ভিতরে এক ধরনের গ্যাস ভরা আছে। 3 থেকে 4 ঘন্টা পর নিঃশব্দে এটা খুলে যায় বা ফেটে যায়। তখন এই গ্যাস ছড়িয়ে পড়ে ঘরের সবাইকে ঘুম পাড়িয়ে দেয়, প্রবল ঘুম। শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং অসুস্থ লোকের পক্ষে এই গ্যাস মারাত্মক, মৃত্যুও হতে পারে। কৃষ্ণপদর শরীর কাঁপতে লাগলো। সে শুভকে জড়িয়ে ধরে বলল, আমরা তো কারো ক্ষতি করিনি, আমাদের কেন ক্ষতি করবে? আমাদের দোষটা কোথায়? রিঙ্কু বলল, সবচেয়ে বড় দোষ
আপনি বা আপনারা আমার কথা মতো কাজ করেন। এই বাড়িতে আমরা আসার আগে দুজন রহস্যজনকভাবে খুন হয়েছেন। সেই খুনের কিনারা করার দায়িত্ব নিয়েই আমার এখানে আসা। আদিনাথবাবু আর কালাচাঁদ ছাড়া কেউ জানেন না আমার আসল পরিচয় কি। আমি সুনেত্রা সেন, প্রাইভেট গোয়েন্দা। এই যে ডাক্তারবাবু, ইনি লালবাজার থেকে এসেছেন। রিঙ্কু ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বলল, আজ রাতেই আমার অ্যাকশন শুরু হবে। আপনি আমাকে সাহায্যের জন্য তৈরি তো? ডাক্তারবাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমার লোকেরা বিভিন্ন বেশে বাড়িটার বাইরে সব কটা রাস্তা আটকে থাকবে। আমি থাকবো নিচে যাওয়ার সিঁড়ির মুখে, ঠিক রাত 12টায়। ডাক্তারবাবু হাতে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালেন। কালাচাঁদ তার সঙ্গে নিচে গেল। রিঙ্কুর মা বিছানার ওপর উঠে বসে শুভকে আদর করে বললেন, দাদু ভাই, আজ রাতে অসুরবৎ পালায় তোমাকেও দরকার, ভয় পাবে না তো? কৃষ্ণপদ আতকে উঠে বলল, তা কি করে সম্ভব? এই সব খুন খারাপির মধ্যে ওইটুকু ছেলে কি করবে? রিঙ্কু বলল, ভয় পাবেন না, শুভ থাকবে আমার ঘরে। এই যে ইনি, ইনি আসলে আমার মা নন, মা সেজে আছেন। উনি ভবানীপুরের বিখ্যাত মুখুজ্জে বাড়ির সেজ বউ। উনি এই কেসটা আমাকে হাতে নিতে বলেছেন। একটা জোচ্চুরি কেসের কিনারা করতে এসে খুনির সন্ধান পেয়ে গিয়েছি। শুভকে রেখে কৃষ্ণপদ একা যেতে চাইল না। রিঙ্কু বলল, বেশ, তাহলে কালাচাঁদ আসা পর্যন্ত অপেক্ষা করুন। কৃষ্ণপদ এক বুক উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে লাগলো। কালাচাঁদ ফিরে আসা পর্যন্ত কৃষ্ণপদকে অপেক্ষা করতেই হবে। এখন সেই অপেক্ষা করতে গিয়ে মনে হলো অপেক্ষার প্রহরগুলো কত দীর্ঘ মনে হয়। আধ ঘন্টার মধ্যেই কালাচাঁদ ফিরে এলো, কিন্তু এই আধ ঘন্টা যেন কৃষ্ণপদর কাছে 8 ঘন্টারও বেশি সময় বলে বোধ হচ্ছিল। কালাচাঁদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে দিতে বলল, ঘর পোড়া গরু ঘরে ইন হয়ে গিয়েছে, হাতে বিয়েবাড়ির কাঁচা বাজার করার মতো একটা ব্যাগ। রিঙ্কু বলল, অত বড় ব্যাগে করে কি নিয়ে এলো? কালাচাঁদ নিরুত্তাপ ভঙ্গিতে বলল, উনি তো তবলা ছাড়া কিছু আনেন না, মনে হচ্ছে আজ রাতে জোর তবলা চর্চা হবে। এই সময় রিঙ্কুর মোবাইলে ফোন এলো। রিঙ্কু কানের কাছে তুলে নিয়ে উঠে গেল অন্য ঘরের দিকে। একটু পরে ফিরে এসে বলল, কালাচাঁদ, আজ রাতে মাত্র 2টো কালো বিড়াল ছাড়া থাকবে, যে দুটোর সবচেয়ে ভালো ট্রেনিং। তুমি আজ তোমার ঘরে শোবে না, কিন্তু ট্রেনিং দেওয়া বিড়াল দুটো থাকবে তোমার ঘরের কুলুঙ্গিতে। আজ রাতে জ্যোতিষীর টার্গেট শুভ, আর তবলিয়ার টার্গেট তুমি। কৃষ্ণপদ যেন শিউরে উঠল। সে বলল, শুভ টার্গেট কেন? ও তো কোনো অন্যায় করেনি। রিঙ্কু মোবাইলটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল, শুভই তো প্রথমে আমাকে জিজ্ঞেস করে, মানে আমার কাছে জানতে চায়, ওই তবলিয়া কি চাকরি করেন, যাত্রাদল করার টাকা কে দিলেন। ওর বাবা আমার নির্দেশ মতো দরজার চাবি লাগানোর ফুটো দিয়ে দেখেছে কিছু কিছু তবলা সিন্ধুকে তুলে রাখে। কৃষ্ণপদ বলল, তাতে কি হলো? রিঙ্কু বলল, শুভর কথা শুনেই আমি ঘর পোড়া গরুর ওপর নজর রাখি, দূর থেকে তবলিয়া আর জ্যোতিষীর ফটো তুলি। ওরা জানতেও পারে না। সেই ফটো, বিশেষ করে তবলিয়ার ফটোটি দেখে এই ইনি, যিনি আমার মা সেজে আছেন, তিনি বললেন, আমি যাকে খুঁজছি তার সঙ্গে এই লোকটার মুখের মিল খুঁজে পাচ্ছি। তবে সেই লোকটার মাথায় তো এত চুল ছিল না, ছিল চকচকে টাক। তারপর তবলিয়ার সঙ্গে মুখোমুখি হওয়ার পর বুঝি ওটা খুব ভালো জাতের একটা উইগ। নিজেকে আড়াল করতে একজন উইগ পরেছেন, আর একজন দাড়ি রেখেছেন। কৃষ্ণপদ বলল, দাড়িটাও কি নকল? রিঙ্কু বলল, না, ওটা আসল। আগে ছিল ফ্রেঞ্চ কাট, এখন গোটা মুখে দাড়ির জঙ্গল। ওই জ্যোতিষী
জ্যোতিষবিদ্যা কতটা জানেন তা আমি বলতে পারবো না, তবে উনি একজন হিপনোটিস্ট। ওই বিদ্যাটি ভালো জানা আছে। যদি ঘর থেকে গভীর ঘুমের মধ্যে শুভকে নিয়ে যেতে পারেন, তাহলে তাকে ওই সম্মোহন শক্তির দ্বারা বশ করে শুভকে আমার বিরুদ্ধে কাজে লাগাবেন। শুভকে খুন করে তার দায় আমার ঘাড়ে চাপিয়ে আদিনাথবাবুকে বলে আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন, নয়তো নিজেরা ঠিকানা বদল করে অন্য কোথাও যাবেন। কৃষ্ণপদর গলা শুকিয়ে কাট। কোনো মতে এক গ্লাস জল খেয়ে বলল, আমাদের এইসব ব্যাপারে কেন যে জড়ালেন, এখন যে কোন অঘটনের মধ্যে পড়তে হবে সেটা কেমন করে জানবো? আমার একটা মাত্র সন্তান। রিঙ্কু এবার একটু কঠোর গলায় বলল, এত দুর্বল মন হলে আজকের পৃথিবীতে বাস করা যায় না। আজকের অ্যাটাকটা হবে আপনাদের ঘরে। দুটো জাল হরিতকির অ্যাকশনে আপনারা যখন গভীর ঘুমে থাকবেন, তখন জ্যোতিষী বাবাজি আপনাদের দরজা খুলে ঘরে ঢুকবেন। যে কোনো ধরনের দরজা এবং তালা তিনি অতি সহজেই খুলতে পারেন। আপনারা যে ঘরে আছেন, ওই ঘরেই অনেক বছর আগে চৌধুরী বাড়ির ছোট বউ খুন হন। আর ঘরের দেওয়ালের মধ্যে পিতলের ঘড়ায় দেদার সোনা রাখা আছে। জ্যোতিষীর সেগুলো চাই। প্রয়োজনে ঘুমের মধ্যে আপনাদের হত্যাও করতে পারেন। এতক্ষণ ভয়টা কৃষ্ণপদের বুকের মধ্যে দাপাদাপি করছিল। এবার তার শরীর কাঁপতে লাগলো। প্রথমে দুটো পা, পরে দুটো হাত, ক্রমে ক্রমে গোটা শরীর। রিঙ্কু তার পকেট থেকে রিভলভারটা বের করে বলল, তবে আপনারা ভয় পাবেন না। আজ রাতে আপনারা শোবেন অন্য ঘরে, সেই ঘরটা নিরাপদ। রিঙ্কু বলল বটে, কিন্তু কৃষ্ণপদ মনে তেমন সাহস পেল না। এই কৃষ্ণপক্ষের রাতে ভুল ভুলাইয়া মার্কা একটা বাড়িতে যখন দুপক্ষের অ্যাকশন শুরু হবে, তখন আর এই বাড়িটা নিরাপদ থাকবে না, থাকার কথাও নয়। সেই সময় কারো গুলি, কারো লাঠি কখন যে কার ওপর পড়বে কে জানে। বাবা নবীন হালদার ভয় পেয়ে কখন যে কি করে বসবেন সেটাও একটা সমস্যা। এছাড়া আছে লাল চোখওয়ালা উগান্ডার সেই হিংস্র বিড়াল দুটো। যতই ট্রেনিং থাক, সে কি জানে কোন লোকটা ভালো আর কোন লোকটা মন্দ? অন্ধকারের মধ্যে কৃষ্ণপদর গলার শিরাও খাবলে ধরতে পারে। কৃষ্ণপদ বসে বসে যখন এই সব ভাবছিল, ততক্ষণে রিঙ্কু পাশের ঘর থেকে পোশাক বদলে এলো। জিন্সের প্যান্টের ওপর কালো গেঞ্জি, হাতের পিস্তলটা কোমরে গুজে নিয়ে বলল, চলুন, খাওয়া দাওয়া সেরে চট করে আমার সঙ্গে চলে আসুন। দরজায় আপনি তালা দেবেন না, তালা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কৃষ্ণপদ বলল, আমাদের তালা আছে। রিঙ্কু বলল, তা জানি, তবে আজকের রাতের জন্য আমার তালাটাই লাগাতে হবে। রিঙ্কু তালা দিয়ে কৃষ্ণপদ আর শুভকে নিয়ে গেল। কালাচাঁদ পকেট থেকে অনেক ঘুঙুর বের করে বলল, 8টা কালো বিড়ালের গলাতেই আজ ঘুঙুর বেঁধে দিতে বলেছেন, তাতে ওদের মুভমেন্টটা টের পেয়ে যাবেন। জ্যোতিষী বাবাজিও একটু ঘাবড়ে যাবেন। রিঙ্কুদি ফিরে আসা পর্যন্ত আমি আপনার সঙ্গে আছি। কালাচাঁদের কথা শেষ হতেই চিন্তামণি ঘরে তবলা বাজাতে শুরু করলো। সেই একই বাজনা, ধা ধিন ধিন না। কালাচাঁদ ফিস ফিস করে বলল, মনে হচ্ছে ওরাও তৈরি। আমাদের সঙ্গে পুলিশ আছে, ভাববেন না। ওরা মাত্র 2 জন। ওরাও ভাড়া করে লোক আনতে পারে। টাকা দিলে যেমন চাল, ডাল, দুধ, ফল পাওয়া যায়, এখন টাকা দিলে মানুষ মারার লোকও মেলে। ওই টাকা দেওয়াকে বলে সুপারি দেওয়া। রিঙ্কুর মা বলে পরিচিত ভবানীপুরের সেই মুখুজ্জে গিন্নি বললেন, যা বাজাবার এক্ষুনি বাজিয়ে নিক। ও যে বাজাতে বাজাতে কারণে অকারণে হঠাৎ করে একটা তেহাই দেয়, ওটা মনে হয় কোনো সংকেত। কালাচাঁদ বোতল থেকে জল খেলো। বাঁ দিয়ে ঠোঁটের ওপর থেকে জলটা মুছে নিয়ে বলল, যা বাজাবার আজকের মতো বাজিয়ে নিক। আজকের তেহাই ওর কোনো কাজেই লাগবে না। মুখুজ্জে গিন্নি আর কালাচাঁদ যাদের জন্য অপেক্ষা করছিলেন, তারা এলেন। প্রথমে রিঙ্কু,
আর তার পিছনে পিছনে নবীনবাবু, রেনু, শুভ আর কৃষ্ণপদ। রিঙ্কু বলল, মুখে কোনো শব্দ করবেন না, আপনারা আমার পাশের ঘরে গিয়ে বসে পড়ুন। আপনারা সবাই যান, শুধু শুভ আমার কাছে থাকুক। রেনু আতঙ্কিত গলায় বলল, শুভর কিছু হবে না তো? রিঙ্কু রেনুর দিকে তাকিয়ে বলল, শুভকে নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তে গিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়ুন। ওরা তিনজন চলে যেতেই রিঙ্কু কালাচাঁদকে নিয়ে দরজার বাইরে গেল। বেশ খানিকক্ষণ পর ফিরে এসে বলল, ব্যাস, সব ফাঁদ পাতা হয়ে গিয়েছে, ঘুঘু এবার ফাঁদে ধরা পড়বেই। রিঙ্কুদের ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। অন্ধকারে শুভ একটু ভয় পেয়ে গিয়ে পাশে বসা মুখুজ্জেগিন্নির হাত চেপে ধরল। তিনি অন্ধকারেই শুভর মাথায় হাত রেখে বললেন, অন্ধকারে ভয় পাচ্ছ দাদা ভাই? একটু পরেই ঘরের ফুটল্যাম্প জ্বলে উঠবে, তখন আর এত অন্ধকার থাকবে না। সত্যি ফুটল্যাম্পটা জ্বলে উঠতেই ঘরের জমাট অন্ধকার যেন কিছুটা তরল হয়ে গেল। মুখুজ্জেগিন্নি রিঙ্কুকে খুব আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কালাচাঁদকে কোথায় রেখে এলি? রিঙ্কু বলল, কৃষ্ণপদ বাবুর খাটে চাদর ঢাকা দিয়ে শুয়ে আছেন দুজন পুলিশ, শুভর জায়গায় দুটি বিড়াল, আর তার পাশে কালাচাঁদ। কৃষ্ণপদ বাবুর দরজায় তালাটা আমার, ওটা একটা বিশেষ ধরনের তালা, ওর মধ্যে চাবি বা অন্য কিছু ঢোকালেই আমার এই রিমোট কন্ট্রোল মেশিনে আলো জ্বলে উঠবে এবং পিং পিং আওয়াজ হবে। চলতি ভাষায় একে বলা হয় লক সেফটি অ্যালার্ম। যেমন অনেক মোটর গাড়ি আছে না, যার স্টিয়ারিংয়ে হাত দিলে বিকট আওয়াজ হয়, এও খানিকটা ওই ধরনের। তবে আওয়াজের মাত্রাটা আমি ইচ্ছে করেই কমিয়ে রেখেছি, যাতে আমি ছাড়া আর কেউ যেন টের না পায়। কিছু একটা ঘটে গেলে তা সবাই বুঝতে পারে কি ঘটল, কিন্তু কিছু ঘটবার আগে যে উত্তেজনা, সেটা যে এত তীব্র, এমন টনটনে হয়, সে অভিজ্ঞতা আগে কখনো শুভর হয়নি। শুভ মনে মনে অনেকক্ষণ ধরে ভেবেও বুঝতে পারছে না রিঙ্কু তাকে কেন নিজের কাছে রেখে দিল, সে কোন কাজে লাগবে। গোটা ঘর জুড়ে অন্ধকার, পায়ের কাছে মেঝে 4 আঙুল উপরে ফুটলাইটের সামান্য আলো। ঘরের মধ্যে কেউ কোনো কথা বলছে না। রিঙ্কু তার নিজের হাত ঘড়িটার দিকে দেখছে। টেবিলের ওপর একটা বড় আকারের টেবিল ঘড়ি। আজ এই ঘরের মধ্যে কোনো শব্দ নেই বলে টেবিল ঘড়ি চলার সামান্য শব্দ, যা দিনের বেলা প্রায় শোনাই যায় না, সেই শব্দটাই এখন বেশ স্পষ্ট মনে হচ্ছিল। শুভ খেয়াল করল তবলা বাজনাটা আজ হঠাৎ করে থেমে গিয়েছে। রিঙ্কুদিকে কথাটা বলার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু বলতে সাহস পেল না। তবলা যে বন্ধ হয়ে গিয়েছে সেটা কি এই ঘরের অন্য দুজন টের পাননি? এই সময় রিঙ্কুর মোবাইলটা ক্ষীণভাবে বেজে উঠল। রিঙ্কু তার ঠোঁটের ওপর হাত দিয়ে আড়াল করে বলল, বলুন। ওদিক থেকে কে যে কি বলল সে কথা শুভ জানে না। মোবাইল ফোন কান থেকে নামিয়ে ড্রয়ার থেকে কিছু একটা বের করে রিঙ্কু বলল, এই জিনিসটা একটা টর্চ, দেখতে খুবই ছোট, কিন্তু এর আলোর খুব জোর আছে। ওই জ্যোতিষীর ঘরের একটা জানলার শিক বাইরে থেকে সহজেই খোলা যায়। নিজের অপকর্মের সাহায্যের জন্য এই ব্যবস্থাটা জ্যোতিষী নিজেই করেছিলেন। শুভ, তুমি আমার সঙ্গে যাবে, আমি জানলার শিক খুলে তোমাকে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেব। শুভ শুকনো গলায় বলল, তারপর? রিঙ্কু বলল, আলো জেলে দেখবে ওর বিছানাটা কোথায়। ওর বালিশের খোলের ভিতর একটা লাল ডায়েরি আছে, খুব ছোট, পকেট ডায়েরির মতো। ওই ডায়েরিটা নেবে। ওর কমণ্ডলুর মধ্যে একটা জিনিস আছে, তুমি জানলা দিয়ে ওই কমণ্ডলুটা আমাকে দেবে, তারপরে বেরিয়ে আসবে, আমি তোমাকে বের করে আনব। মুখুজ্জেগিন্নি ফিস ফিস করে বললেন, সবই তো মোটামুটি জানা হয়ে গিয়েছে, এবার পুলিশ দিয়ে ঘিরে ফেললেই তো হয়। রিঙ্কুও ফিসফিস করে বলল, তার আগে মোক্ষম প্রমাণগুলো দরকার। প্রমাণ ছাড়া ওকে আদালতে তোলা, এমনকি পুলিশের হাতে দেওয়াও ঠিক নয়।
এই প্রমাণের জন্যই তো আপনাকে নিয়ে এখানে এসেছি। মুখুজ্জেগিন্নি চুপ করে গেলেন। রিঙ্কু ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কখনো ঘড়ি দেখছে, কখনো নিজের লক সেফটি অ্যালার্মের দিকে দেখছে। রিঙ্কু ফিসফিস করে বলল, এত দেরি তো হওয়ার কথা নয়। ওরা কি আমাদের প্ল্যান জানতে পেরে গিয়েছে? কিন্তু কেমন করে জানবে? রিঙ্কু নিজের চেয়ারে বসে মনে মনে নানা বিষয় ভেবে যাচ্ছিল। বেশিক্ষণ না, মিনিট 10 পরেই লক সেফটি অ্যালার্মটা বেজে উঠল। রিঙ্কু চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নিজের দরজার সামনে অ্যালার্ম কানে নিয়ে অপেক্ষা করতেই এক সময় ইশারায় শুভকে ডাকল। ঘরের দরজাটা ইচ্ছে করেই বন্ধ করেনি রিঙ্কু, শুধু ঘরের ভিতর থেকে ভেজিয়ে রেখেছিল। রিঙ্কু আর শুভ বাইরে এলো। জ্যোতিষীর ঘরের জানলার 3টে শিক খুলতেই যতটা ফাঁক হলো তা দিয়ে শুভ অনায়াসে গলে যেতে পারে। রিঙ্কু শুভকে জানলা দিয়ে গলিয়ে দিল। টর্চটা আগেই দেওয়া ছিল। রিঙ্কু যা পোশাক তাতে এই অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে থাকলে কেউ বুঝতে পারবে না এখানে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। শুভকে যা যা বলা হয়েছিল ঘরের মধ্যে ঢুকে শুভ তাই তাই করতে লাগলো। শুভ যখন ঘর থেকে বেরিয়ে আসার জন্য জানলার কাছে এসে ফিসফিস করে ডাকছে, রিঙ্কুদি, ঠিক তখনই একটা প্রবল চিৎকারে শুভ ঘরের মধ্যে বসে পড়ল। অন্ধকারের মধ্যে চিৎকারটা হয়েই চলেছে। শুভ ভেবে পাচ্ছে না এমন একটা অবস্থায় তাকে ফেলে রিঙ্কুদি কোথায় গেল। এই সব চিৎকারে জ্যোতিষী যদি তার নিজের ঘরে চলে আসেন তাহলে শুভর অবস্থা কেমন হবে? জ্যোতিষী হয়তো শুভকে খুনই করে ফেলবেন। শুভ জানলার কাছে মুখ এনে বলল, রিঙ্কুদি, তুমি কোথায়? কেউ কোনো সাড়া দিল না। শুভ বুঝতে পারছে ওই চিৎকারে করিডোরের বাতিগুলো জ্বলে উঠেছে। লোকজন যাতায়াত শুরু করেছে, কিন্তু রিঙ্কুদি কোথায়? কেই বা অমন করে চিৎকার করে চলেছে? শুভ জানলার নিচে বসে পড়ল। এই ঘরের বাইরে প্রবল গন্ডগোল হচ্ছে। শুভ জানে না তার ভাগ্যে কি আছে। হঠাৎ জানলার বাইরে থেকে রিঙ্কুর গলা শোনা গেল। রিঙ্কুদি বলল, শুভ, চলে এসো। রিঙ্কু সাহায্যেই শুভ বাইরে এলো। বাইরে এসে বলল, তুমি কোথায় গিয়েছিলে? এত চিৎকার করছে কে? রিঙ্কু শুভর হাত থেকে কমণ্ডলুটা নিয়ে বলল, চিন্তামণি তবলিয়া, মানে ওই ঘর পোড়া গরু, কালাচাঁদের ঘরে ঢুকেছিল ওকে খুন করবে বলে। কিন্তু বিড়ালের চোখ তো অন্ধকারেও জ্বলে। সেই দুটো কালো বিড়াল চিন্তামণির সর্বাঙ্গ খুবলে আছড়ে রক্তারক্তি কাণ্ড করেছে। শুভ আবার জিজ্ঞেস করল, সেই জ্যোতিষী কোথায়? রিঙ্কু হাসতে হাসতে বলল, শুভ ভেবে যাকে তুলতে গিয়েছিল তারাও তো ঘুঙুর পরা কালো বিড়াল। পালাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ওই ঘরে 2জন পুলিশ ছিল, আমি ছিলাম দরজার বাইরে। জ্যোতিষী ঘরে ঢুকে যাওয়ার পর আমি আমার রিমোট কন্ট্রোলে দরজাটা বাইরে থেকে একেবারে বন্ধ করে দিয়ে নিচের পুলিশদের ডাকলাম। এবার দেখবে চলো জ্যোতিষী কেমন হাত করা পড়ে বসে আছেন। সবকটা ঘরে তখন আলো জ্বলছে। শুভদের ঘরে হাত করা পড়ে বসে আছেন জ্যোতিষী আর তবলিয়া। তবলিয়ার দিকে তাকানো যায় না। বিড়াল যে মানুষকে এমনভাবে জখম করতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। শুভদের ঘরে আদিনাথ বাবুও আছেন। রিঙ্কু কৃষ্ণপদর দিকে তাকিয়ে বলল, এরা 2জন কলকাতায় এক চিট ফান্ডের ব্যবসা ফেদে বসেছিলেন, আর এই মুখুজ্জেগিন্নি এদের কথা বিশ্বাস করে 1 লাখ টাকা ওই চিট ফান্ডে রেখেছিলেন। আরও অনেকেই রেখেছিলেন। সকলে টাকা মেরে এরা 2জনে প্রথমে বনগা, পরে শিলিগুড়ি, তারপর মোষপোতায় আসেন। এই বাড়িটা যে ভুতুরে বাড়ি এসব কথা এরাই রটান, যাতে বেশি ভাড়াটিয়া না থাকে। যদিও আদিনাথবাবু বলেন, আমি এখনো বলছি এই বাড়িতে গুটি 3 মিউজিক লাভার নিরীহ ভূত ছিল এবং আছে। পরবর্তীকালে এরা 2জন দুষ্ট ভূত এসে জুটেছেন। আদিনাথবাবু জ্যোতিষী আর তবলিয়ার দিকে আঙুল তুলে কথাটা বললেন। এরা গ্রাহকদের টাকা মেরে পালিয়েছে এইটুকু আমি জানতাম। পরে কলকাতায় তদন্তে নেমে জানলাম
রামপুরহাট এবং বারাসাতে দুজন ব্যবসায়ীকে খুন করে মোট 12 লক্ষ টাকা এরা নিয়েছেন। জ্যোতিষীর চেলা সেজে এই চিন্তামণিবাবু রটাতেন বাবাজির অলৌকিক ক্ষমতা। 1 লাখ টাকা বাবাজির কাছে দিলে 10 মিনিটের মধ্যে তিনি 2 লাখ টাকা করে দিতে পারেন। এই লোভে পড়ে দুই ব্যবসায়ী ঠকেন। তারা পুলিশের ভয় দেখালে কমণ্ডলুর ভিতর থেকে রিভলভার বের করে খুন করেন। মৃতদেহ পড়ে থাকে নির্জন ধান ক্ষেতের মধ্যে। দুটো খুনের ক্ষেত্রেই ময়না তদন্তের রিপোর্টে দেখা গিয়েছে গুলি মৃত ব্যক্তির দেহের ডান দিকে লেগেছে। গুলিটা বাঁ হাতে চালানো হয়েছে বলেই আমার বিশ্বাস। লেফটি অর্থাৎ বাওয়া ছাড়া কেউ বাঁ হাতে গুলি চালায় না। সেই কারণেই শুভকে পাঠিয়েছিলাম কোষ্টি করার অছিলায়। উনি কোন হাতে কাজ করেন তা দেখতে। আমার সন্দেহ মিলে গেল। এবার ছিল হাতের লেখার প্রয়োজন। শুভর হাত দেখে উনি সাদা কাগজে খসখস করে যা লিখে দিয়েছিলেন সেই হাতের লেখা আর মুখুজ্জে গিন্নির সঙ্গে চিটফান্ডের টাকা নেওয়ার সময় যেসব লেখালেখি করেছিলেন তা একই রকম এবং একই ব্যক্তির। বারাসাতে মৃত ব্যক্তির গলায় 5টা আঙুলের ছাপ পাওয়া যায়। সেই হাতটা বাঁ হাত এবং সেই আঙুলের ছাপের সঙ্গে জ্যোতিষী মহারাজের আঙুলের ছাপ একেবারে মিলে গিয়েছে। আমার মোষপোতা অপারেশন সাকসেসফুল। পুলিশ অফিসার যিনি ডাক্তার সেজেছিলেন তিনি বললেন, ভেরি ভেরি সাকসেসফুল, কংগ্রাচুলেশনস রিঙ্কু। কিন্তু এই বাড়ির কোনো একটা ঘরে 2 কলস সোনার অলংকার চাপা দেওয়া আছে, সেটা কি ব্যাপার? আদিনাথবাবু বললেন, এই রিঙ্কু মেয়েটির পরামর্শেই আমি এটা রটাই। আরে মশাই, তাই যদি থাকবে তাহলে আমরা মানে উত্তরাধিকারীরা তো কবেই দেওয়াল মেঝে খুঁড়ে এসব জিনিস নিয়ে নিতুম। রিঙ্কু বলল, এই চিন্তামণিবাবু আর জ্যোতিষী, যার আসল নাম ভবেশ ঘোষ, ওদের মধ্যে লোভ সঞ্চার করার জন্য এই রটনার দরকার ছিল। চিন্তামণি নিজে কাউকে খুন করেননি, কিন্তু খুনের ব্যাপারে তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। চিটফান্ডের টাকা আর ওই 2 ব্যবসায়ীর টাকা সব থাকতো চিন্তামণির কাছে। টাকা লুকিয়ে রাখার জায়গা ছিল ওই তবলাগুলো। 2-3 জোড়া বাদ দিলে সব তবলার ভিতরেই টাকা লুকোনো আছে। কালাচাঁদ তবলাগুলো আনতে গিয়েছে। ঠিক তখনই কালাচাঁদ একটা বড় ব্যাগের মধ্যে করে অনেক তবলা নিয়ে ঘরে এলো। চিন্তামণির দিকে তাকিয়ে বলল, এবার আপনাকে সত্যি ঘরপোড়া গরু মনে হচ্ছে। আমার ব্ল্যাক ক্যাট যা করেছে না, এবার জেলে গিয়ে যাত্রা করুন। আসলে যাত্রাপালাটাও ছিল আপনার ভাওতা। পুলিশ অফিসার বললেন, সত্যি আজকের অপারেশনে বিড়ালগুলোর ভূমিকা অনবদ্য। কালাচাঁদের ঘরে আর কৃষ্ণপদবাবুর ঘরে ওরা না থাকলে কালাচাঁদ খুন হতো চিন্তামণির হাতে। আর শুভ এবং কৃষ্ণপদবাবুর ভাগ্যে যে কি ছিল কে জানে। এই বিড়ালদের বাহবা দিতে হয়। রিঙ্কু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে স্যালুট দিয়ে বলল, ওই জন্যই তো আমার সংস্থার নাম ক্যাটসাই। শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় বাড়ির কৃষ্ণপক্ষ। কেমন লাগলো গল্প অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।